আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক হলো ট্রেডিং কি, ট্রেডিং কত প্রকার ও কি কি। ট্রেডিং এর বেসিক বিষয়গুলো আজকের এই ভিডিওতে একদম সহজভাবে যতটা সম্ভব শর্টকাটে এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমে আসেন ট্রেডিং কি। ট্রেডিং হলো যে কোনো একটা অ্যাসেট বা সম্পদ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস করে বাই এবং সেল করাকে ট্রেডিং বলে। এখন এই সম্পদটা হতে পারে রিয়েল লাইফে অথবা ভার্চুয়াল লাইফে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে ইনভেস্টমেন্ট কি? ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট বলতে গেলে একই। মনে করেন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। এখন আপনি কম দামে কিছু জমি পেলেন। আপনি ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস করে এই জমিটা কিনছেন। কিসের জন্য? লাভের জন্য। এবং এটা আপনি কিনছেন লং টাইমের জন্য। মনে করেন 2 বছর, 5 বছর বা 10 বছরের জন্য। মনে করেন এখন যে দামে আপনি জমিটা কিনছেন 5 বছর পরে ওই জমিটার দাম কয়েক গুণ বেড়ে যাবে। তাহলে এই যে সম্পদটা বা এই যে জমিটা, এই জমিটা তো আপনার। এই যে লং টাইমের জন্য যে সম্পদটা আপনি বাই করছেন বা সেল করছেন, এটাকেই মূলত ইনভেস্টমেন্ট বলে। আর ট্রেডিং, এটা মনে করেন ইনভেস্টমেন্ট, এই সেইটা আমরা রাখবো মনে করেন ট্রেডিং টি। এখন এই সেম সম্পদটা মনে করেন এই যে জমিটা, এই জমিটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে মনে করেন 10 লক্ষ টাকা। ওই 10 লক্ষ টাকা দিয়ে আপনি মূলত জমির একটা ব্যবসা করবেন। যখন আপনি জমিটা কম দামে পাবেন তখন আপনি কিনবেন। কেনার পরে যে দামে কিনছেন ওর থেকে যদি বেশি দাম পান তখন আপনি সেল দিয়ে দিবেন। সেটা হতে পারে 1 দিন পর, হতে পারে 2 দিন পর, হতে পারে 1 সপ্তাহ পর। এই যে 10 লক্ষ টাকা দিয়ে আপনি মূলত ব্যবসা করেন, এটাকেই মূলত ট্রেডিং বলে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কি এবং এর ভিতরে পার্থক্য কি। দেখেন, এটা তো আমি অফলাইন দ্বারা উদাহরণ দিয়েছি। এটা মনে করেন জমি না ধরে আপনি মূলত লোহা বা স্বর্ণ যে কোনো একটা অ্যাসেট আপনি ধরতে পারেন। এখন দেখেন, আপনি যদি এখানে ইনভেস্ট করেন বা কোনো একটা সম্পদ কিনে লং টাইম হোল্ড করার চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি ট্রেডিং করেন, অর্থাৎ এই 10 লক্ষ টাকা দিয়ে যদি ব্যবসা করেন, তাহলে কিন্তু এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন অনলাইনের কিছু অ্যাসেট দিয়ে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। মনে করেন এই এক একটা অ্যাসেট। এখন আপনি যে 10 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, কোন অ্যাসেটটা কিনবেন? মনে করেন বিটিসি বা বিটকয়েন, এটা আপনি কিনবেন। তাহলে আপনি যে এই অ্যাসেটটা কিনবেন বা এই যে প্রোডাক্ট এটা কিনবেন, আপনাকে তো কেনার আগে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে যে এই প্রোডাক্টের গুণগত মান কিরকম, এটা কোন কোম্পানির প্রোডাক্ট, ওই কোম্পানির রেপুটেশন কিরকম। আমি যে প্রোডাক্টটা কিনবো, এই প্রোডাক্টটা মনে করেন আপনি যদি 5 বছর হোল্ড করেন বা 10 বছর হোল্ড করেন বা 2 বছর হোল্ড করেন, 2 বছর পর বাড়ার সম্ভাবনা কিরকম, 2 বছর পর কি এর দাম বাড়বে, কতটা বাড়তে পারে, ফিউচারে এই প্রোডাক্টের চাহিদা কিরকম বাড়তে পারে, এই যে যাবতীয় মৌলিক অ্যানালাইসিস, এগুলো কি মূলত বলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তাহলে আপনি যদি লং টাইমের জন্য কোনো সম্পদ কিনেন, তাহলে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। এখন আসেন টেকনিক্যাল অ্যানালাইসিস কি। এটা হলো, এই মনে করেন অ্যাসেট, আপনি 10 লক্ষ টাকা দিয়ে এই অ্যাসেটটা কিনবেন। এখন আপনি যদি ব্যবসা করেন বা ট্রেডিং করেন, তাহলে কিন্তু ডিপলি ভাবে অ্যানালাইসিস করা লাগে না। যেরকম এই সম্পদটা কোন কোম্পানির, এর মালিককে, 2 বছর বা 5 বছর পর এর চাহিদা কিরকম থাকতে পারে, এই সমস্ত বিষয়গুলো ওইরকম জানা লাগবে না। কারণ আপনি মূলত এটা কিনবেন এবং কেনার পরে যদি দেখেন দাম কিছুটা বাড়ছে, তখনই আপনি সেল দিয়ে দিবেন। মানে শর্ট টাইমের জন্য আপনি মূলত বাই সেল করবেন। তাহলে আপনার প্রয়োজন টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনাকে মার্কেটে আসতে হবে। আসার পরে আপনাকে মূলত দেখতে হবে এই যে অ্যাসেট, এটার প্রিভিয়াস হিস্টোরি কি। যেমন গতকালকে এটার দাম সর্বোচ্চ কত পর্যন্ত ছিল, সর্বনিম্ন কত পর্যন্ত গিয়েছিল। এই যে মনে করেন এখান থেকে মার্কেটটা আপটেন, মানে দাম আস্তে আস্তে উপরের দিক যাচ্ছে। এখন আপনি দেখলেন এখান থেকে নিচের দিকে আসছে এবং আবারও উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তাহলে এখান থেকে আপনি মনে করেন কিছু প্রোডাক্ট বা যে অ্যাসেট আছে সেটা কিনে রাখলেন। যখন একটু দাম বাড়ছে, এখানে আসছে, তখন আপনি সেল দিয়ে দিছেন। এই যে টেকনিক্যাল বিষয়গুলো আছে, যেগুলো আপনি মূলত ফলো করে শর্ট টাইমের জন্য অ্যাসেট
বাই সেল করেন, এটাকেই মূলত বলে টেকনিক্যাল অ্যানালাইসিস। তাহলে এতটুকু ক্লিয়ার যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি এবং কোনটা কোন কাজে লাগে। আচ্ছা, এখন আসেন পরের টপিকে যাই। ট্রেডিং কত প্রকার এবং কি কি, এটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে ট্রেডিং অ্যাসেট কত প্রকার এবং কি কি। তো দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড মেজর ট্রেডিং অ্যাসেটের ভিতরে 4টা অ্যাসেট আমি এখানে রেখেছি। এছাড়াও কিন্তু আরো অ্যাসেট রয়েছে। এই 4টা হলো ওয়ার্ল্ডের মধ্যে মেজর ট্রেডিং অ্যাসেট। এখানে দেখুন ফরেক্স, এখানে দেখুন ক্রিপ্টোকারেন্সি, এখানে দেখুন স্টক বা শেয়ার মার্কেট, এখানে দেখুন কমোডিটিস। এখন এখানে এই যে 4টা মেজর ট্রেডিং অ্যাসেট, ট্রেডিং না কিন্তু ট্রেডিং অ্যাসেট বা সম্পদ, এর প্রত্যেকটার ভিতরেও আলাদা আলাদা অসংখ্য ট্রেডিং অ্যাসেট রয়েছে এবং বিভিন্ন ধরনের ট্রেডিং রয়েছে। তো আসেন এই 4টা সম্পর্কে আমরা বেসিক ধারণা নেই। প্রথমে আসেন ফরেক্স। ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ, এটা হলো বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট। এখন ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং হলো এক দেশের কারেন্সির সাথে অন্য দেশের কারেন্সি বাই এবং সেল করা। আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানি প্রত্যেকটা দেশের লোকাল বা নিজস্ব কারেন্সি থাকে। বাংলাদেশের যেমন বিডিটি, ইন্ডিয়ার মনে করেন রুপি, তারপরে এখানে মনে করেন এই পাউন্ড, এই মনে করেন ইউরো, এই মনে করেন ইয়েন, এই মনে করেন অস্ট্রেলিয়ানের AUD। এই যে প্রত্যেকটা দেশের নিজস্ব যে কারেন্সি বা লোকাল কারেন্সি, এদের মান নির্ধারণ করা হয় কিন্তু আন্তর্জাতিক যে মুদ্রা, আন্তর্জাতিক মুদ্রা কোনটা? USD এর সাথে। তাহলে এটা হলো USD। এই যে দেখুন USD। আচ্ছা, এখন মনে করেন এই যে বিডিটি উপরে, আচ্ছা এখানে আমি বি লিখে দিই, একটু ওয়েট করেন। এই মনে করেন বি মানে বাংলাদেশি টাকা। এখন আপনি যদি বাংলাদেশি টাকা দিয়ে $1, এটা মনে করেন $1 USD কিনতে চান, তাহলে আপনার কয় টাকা লাগবে? মনে করেন 126 টাকা বা 25 টাকা। এই যে 126 টাকা ধরেন। এখন মনে করেন আপনি কি করলেন? 126 টাকা দিয়ে $1 USD কিনে রাখলেন। 2 দিন পরে মনে করেন $1 USD এটার দাম হলো 130 টাকা। তখন আপনি মনে করেন সেল দিয়ে দিলেন। তাহলে কি হলো? এই যে বাই করলেন এবং সেল করলেন, এ থেকে আপনার কিন্তু প্রফিট হলো। 2 দিনে কত টাকা প্রফিট হলো? মনে করেন 4 টাকা। এটাকেই মূলত ফরেক্স ট্রেডিং বলে। এখন এটা আপনি চাইলে বাংলাদেশি টাকা ইন্ডিয়ার সাথেও এক্সচেঞ্জ করতে পারেন, বাই সেল করতে পারেন, আবার এই দেশের সাথে ওই দেশের সাথেও পারেন। এগুলোকে মূলত কারেন্সি পেয়ার বলে। এই মনে করেন বিডিটি, এই USD, আবার মনে করেন এই বিডিটি, এই মনে করেন ইউরো। এইদিকে মনে করেন 126 টাকা দিয়ে $1 USD কিনলেন, আবার ওইদিকে মনে করেন USD দিয়ে এই যে বাংলাদেশি টাকা এটা কিনলেন। এখন দেখেন এক একটা দেশের যে লোকাল কারেন্সি, এটার দাম বাড়বে নাকি কমবে, এটা ডিপেন্ড করে ওই দেশের রিজার্ভের উপরে। বুঝতে পারছেন? ওই দেশের রিজার্ভ যত কমবে টাকার মান তত কমবে, এবং রিজার্ভ যত বাড়বে টাকার মান তত বাড়বে। কারণ দেখেন প্রত্যেকটা দেশের যে লোকাল কারেন্সি গুলো, এগুলো কিন্তু তারা চাইলেই ছাপাতে পারে, কিন্তু এই USD এটা কিন্তু তারা চাইলেই ছাপাতে পারে না। তো আশা করি বুঝতে পারছেন যে ফরেক্স ট্রেডিংটা কি। মানে এক দেশের কারেন্সির সাথে অন্য দেশের কারেন্সি এক্সচেঞ্জ করা বা বাই সেল করা। এখন দেখেন এই যে ফরেক্স, এটার ভিতরেও কিন্তু মেজর আরো অ্যাসেট রয়েছে। তাহলে বড় অ্যাসেট কোনগুলো? যেরকম ইউরো, একটু ওয়েট করেন, এই মনে করেন ইউরো, তারপরে মনে করেন পাউন্ড, তারপরে মনে করেন আর কি আছে, মনে করেন ইয়েন আছে, JPY, তারপরে মনে করেন কানাডিয়ান CAD, তারপরে অস্ট্রেলিয়ানের মনে করেন AUD। এরকম আরো অসংখ্য অ্যাসেট রয়েছে এই ফরেক্স এর ভিতর। তো সবগুলো মিলিয়ে মূলত একটা মেজর অ্যাসেট ফরেক্স। আবার এই ফরেক্স এর ভিতরেও বিভিন্ন ধরনের ট্রেডিং রয়েছে, সেগুলো আমরা সামনে জানতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন ফরেক্স কি। ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে বড় একটা অ্যাসেট এবং এখানে প্রতিদিন মিনিমাম 7 ট্রিলিয়ন কেনা বেচা হয়। এবার আসেন ক্রিপ্টোকারেন্সি। তো দেখেন ক্রিপ্টোর পরে কিন্তু কারেন্সি আছে, মুদ্রা বা টাকা। ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সি হলো ইন্টারনেট টাকা পয়সা বা ভার্চুয়াল মুদ্রা, যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, শুধু অনলাইনেই আছে। এবং এই ক্রিপ্টোকারেন্সি আপনি মূলত এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি মূলত ব্লকচেনের উপরে ভিত্তি করে চলে। এখন
ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন ভাগ আছে, এটার ব্যবহারের সুবিধার্থে বিভিন্ন ধরনের ভাগ করা যায়। আমি যদি সাধারণত আপনাদেরকে শর্টকাটে একটু বলি, মনে করেন বিটকয়েন। এই বিটকয়েন হলো একটা মাদার কয়েন, BTC, এটাকে বলে ডিজিটাল গোল্ড। তারপরে আমরা আরো একটা ভাগ যদি করি, বিটকয়েন ব্যতীত অন্য যে কারেন্সি গুলো আছে এগুলোকে বলে অল্টস কয়েন, ALT, অল্টস কয়েন মনে করেন। এখন এই অল্টস কয়েনের ভিতরেও আবার বিভিন্ন ধরনের ভাগ আছে। এই অল্টস কয়েনের বস হলো ইথেরিয়াম। এই যে মনে করেন ইথেরিয়াম বা স্মার্ট কন্ট্রাক্টের জনক হলো এই ইথেরিয়াম। তা আশা করি বুঝতে পারছেন। এগুলো কিন্তু সব এই অল্টস কয়েনের ভিতরে, বিটকয়েন কিন্তু আলাদা। এখন দেখেন কিছু কিছু কারেন্সি আছে যেগুলোকে টোকেন বলে, আবার কিছু কিছু কারেন্সি আছে যেগুলোকে কয়েন বলে। এখন টোকেন কোনগুলোকে বলে? যে কারেন্সি গুলো নিজস্ব ব্লকচেনের উপরে চলে ওইগুলোকে মূলত কয়েন বলে, যেরকম ইথেরিয়াম, তারপরে মনে করেন BNB, তারপরে মনে করেন সুই, এগুলোকে মূলত কয়েন বলে। তারপরে মনে করেন আরো আছে। আচ্ছা, তাহলে টোকেন কোনগুলো? যেগুলো মূলত অন্য ব্লকচেনের উপরে চলে, যাদের নিজস্ব কোনো ব্লকচেন নেই, ওইগুলোকে টোকেন বলে, TOKEN। আচ্ছা, যাই হোক, টোকেন। এখন এই ক্রিপ্টোকারেন্সির লেনদেনটা কিভাবে হয়? আপনি মনে করেন ক্রিপ্টোকারেন্সি কয়েক মিনিটে কয়েক লক্ষ এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করতে পারবে। এই যে দেখেন, আপনি মনে করেন এই বাংলাদেশে আছেন, এখানে মনে করেন 1 কোটি টাকা দামের ক্রিপ্টোকারেন্সি আপনি কয়েক মিনিটের ভিতরে বা কয়েক সেকেন্ডের ভিতরে দেশের বিভিন্ন জায়গায় আপনি পাঠাতে পারবেন। এখানে থার্ড পারসন কোনো ব্যক্তি থাকবে না, মানে কেউ জানবে না যে আপনি কত পাঠিয়েছেন বা কার কাছে আপনি পাঠিয়েছেন। এবং এখানে প্রত্যেকটা লেনদেন ব্লকচেন অর্থাৎ একটা লেজার সিস্টেম, সেখানে কিন্তু রেকর্ড হয় এবং ওই যে রেকর্ড ওটা কিন্তু কেউ পরিবর্তন করতে পারবে না। মানে এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ, এটা কোনো ব্যক্তি বা মালিক দ্বারা নিয়ন্ত্রণ করা হয় না। যেরকম সাপোজ বাংলাদেশের মনে করেন দুই একটা যদি লোকাল মেথড আমি বলি, যেরকম যেগুলোকে আপনার পেমেন্টস বলে, বিকাশ, নগদ, রকেট। এখন এগুলো যদি আপনি লেনদেন করেন, এই যে মনে করেন বিকাশে আপনি 20,000 টাকা পাঠাবেন অন্য একজনের কাছে, সে মনে করেন ঢাকা, এখানে কিন্তু তৃতীয় ব্যক্তি থাকে, সে যদি চায় এই লেনদেনটা আটকে দিতে পারে। এখন তার কাছে কিন্তু আপনার এই বিকাশের সমস্ত ডাটা আছে, আপনি কত লেনদেন করেন, কার কাছে পাঠান, সব হিস্টোরি সে কিন্তু প্রতিনিয়ত মনিটরিং করে। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে আপনি যদি লেনদেন করেন, তৃতীয় কোনো ব্যক্তি থাকে না। আবার মনে করেন এই বিকাশ বা পেমেন্ট যে সিস্টেম গুলো, এখানে একটা লিমিট থাকে যে প্রতিদিন আপনি 30,000 টাকার বেশি লেনদেন করতে পারবেন না। তারপরে মনে করেন আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকার বেশি রাখতে পারবেন, কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে এরকম না। এজন্য এর ব্যবহার প্রতিনিয়তই কিন্তু বেড়ে চলেছে এবং এতটুকু মাথায় রাখেন, ভবিষ্যতে পুরো রাজত্ব কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি করবে। এর ব্যবহার আস্তে আস্তে আরো অনেক বেশি বৃদ্ধি পাবে, সবাই কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে ইনভলভ হবে। এখন এই যে কারেন্সি গুলো বা এই যে অনলাইন মুদ্রা গুলো, এগুলো কিন্তু কোনো দেশের ইন্ডিভিজুয়ালি কারেন্সি না এবং এটা কোনো সরকার দ্বারা নিয়ন্ত্রিত না, প্রথমত। দ্বিতীয়ত, আইনত ভাবে এটার নির্দিষ্ট কোনো দাম নেই। ক্রিপ্টোকারেন্সির দাম এটা মূলত ওঠানামা করে চাহিদার উপর ভিত্তি করে। তো আশা করি বুঝতে পারছেন। এজন্য অনেক অনেক কান্ট্রিতে এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু বৈধতা পায়নি, মানে এর ব্যবহার লিগ্যাল না। যেরকম বাংলাদেশেই কিন্তু ক্রিপ্টোকারেন্সি এখন পর্যন্ত অবৈধ, তারপরও আপনি কিন্তু অবৈধভাবে লেনদেন করতে পারবেন। কিন্তু যদি আপনি একটু সমস্যায় পড়েন, তখন কিন্তু আইনের কোনো সহায়তা আপনি পাবেন না। আবার মনে করেন কিছু কিছু কান্ট্রিতে এর বৈধতা দিয়েছে এবং অনেক উন্নত কান্ট্রি আছে যেগুলোতে ক্রিপ্টোকারেন্সি বৈধ বা লিগ্যাল। আচ্ছা, এখন এই যে মনে করেন মানুষের চাহিদার উপর ভিত্তি করে এর দাম ওঠানামা করে, আইনতভাবে নির্দিষ্ট এর কোনো ফিক্সড প্রাইস নেই। তাহলে আমরা আরো একভাবে ভাগ করতে পারি। মনে করেন স্টেবল কয়েন, যেরকম USDT বা টিথার, USDC, এরকম অনেকগুলো আছে যেগুলো অফলাইনের টাকার সাথে ফিক্সড দাম বা USD যে ডলার আছে সেই সমপরিমাণ দাম, মানে ওঠানামা করে না। এরকম আরো আছে, ইউটিলিটি আছে, তারপরে গভর্নেন্স কারেন্সি আছে, তারপরে মনে করেন সিকিউরিটি কারেন্সি আছে। এরকম ব্যবহারের সুবিধার্থে বিভিন্ন ধরনের
ভাগ রয়েছে। তো ক্রিপ্টোকারেন্সি একটা সমুদ্র, জাস্ট বেসিক ধারণাটা দিলাম আপনাদের যে ক্রিপ্টোকারেন্সি কি, এর ভিতরেও হাজার হাজার অ্যাসেট রয়েছে। আচ্ছা, তারপরে আসেন ওয়ার্ল্ড ওয়াইড আরো একটা মেজর ট্রেডিং অ্যাসেট, স্টক মার্কেট অথবা শেয়ার মার্কেট। আসেন এটা সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা নেই। আচ্ছা, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট, আশা করি এটার সাথে কম বেশি অনেকেই পরিচিত। এটা কি এবং কিভাবে কাজ করে বেসিক ধারণাটা নিই। তো দেখেন, যে বাজারে মূলত কোম্পানির মালিকানার অংশ বা ওনারশিপের অংশ, সিকিউরিটি বন্ড কেনা বেচা হয়, সেটাকেই মূলত বলে স্টক মার্কেট অথবা শেয়ার মার্কেট। প্রত্যেকটা দেশেই কিন্তু একাধিক শেয়ার এক্সচেঞ্জ রয়েছে। যেরকম মনে করেন বাংলাদেশেই দুইটা রয়েছে, DSE, আর একটা হলো CSE। এই যে দেখুন, DSE মানে ঢাকা স্টক মার্কেট এক্সচেঞ্জ এবং CSE চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এখন এই সমস্ত যে বাজার, এগুলো কি করে দেখেন, মনে করেন বাংলাদেশের এই একটা নামকরা কোম্পানি, মনে করেন প্রাণ কোম্পানি। এখন প্রাণ কোম্পানি মনে করেন নতুন একটা প্রজেক্ট লঞ্চ করবে বা একটা অ্যাসেট তৈরি করবে, সেখানে তাদের কস্ট হবে মনে করেন 100 কোটি টাকা। এই মনে করেন নতুন একটা অ্যাসেট তৈরি করবে এই প্রাণ কোম্পানি। আচ্ছা, এখন এখানে মনে করেন শেয়ার 100%। এখন এই যে কোম্পানি, এই কোম্পানির মনে করেন এই যে 100 কোটি টাকা নেই বা আছে কিন্তু অন্য জায়গায় ইনভেস্ট করছে। এখন সে চায় এই যে প্রজেক্টটা লঞ্চ করবে, এটা শেয়ারে লঞ্চ করবে, এজন্য এর যে মালিকানা কিছু অংশ সে বিক্রি করে দিবে। এখন এই কোম্পানি মনে করেন দিবে 50 কোটি টাকা, আর 50 কোটি টাকা তার কাছে নেই। তাহলে এই যে প্রজেক্টটা লঞ্চ করবে, এই প্রজেক্টের অর্ধেক টাকা এই কোম্পানি দিবে, আর যে অর্ধেক টাকা, এই টাকাটা মনে করেন তার কাছে নেই। এজন্য এই যে 50% বা মনে করেন 50টা শেয়ার, এই 50টা শেয়ার সে বিক্রি করবে। এখন আপনি মনে করেন একটা শেয়ার কিনবেন, একটু ওয়েট করেন, এখান থেকে আপনি গ্রামে থাকেন, আরেকজনে এখানে থাকে। এখন এই কোম্পানির তো এত টাইম নেই যে এই কোম্পানি আপনার কাছে গিয়ে শেয়ার বিক্রি করবে বা এখানে এসে শেয়ার বিক্রি করবে, বা ওইভাবে এই কোম্পানি পাবলিসিটিও করে না, আর আপনিও মনে করেন জানেন না যে অমুক কোম্পানি শেয়ার বিক্রি করবে। এজন্য এই যে শেয়ার এক্সচেঞ্জ গুলো আছে, এটা মনে করেন শেয়ার বাজার। এই কোম্পানি কি করলো, এই যে 50টা শেয়ার, এই 50টা শেয়ার এখানে সে বিক্রি করলো, কারণ তার হাতে অতটা টাইম নেই যে সে একটা একটা করে বিক্রি করবে, অথবা সে জানেও না যে কে কে শেয়ার গুলো কিনবে। এখন দেখেন, এই যে মিডলম্যান হিসেবে এই যে এক্সচেঞ্জার কাজ করে, এখন এও জানে এখানে যদি আমরা শেয়ার গুলো দেই তাহলে আমরা শেয়ার হোল্ডার পাবো, এবং এও জানে এখানে গেলে আমরা বিভিন্ন কোম্পানির শেয়ার পাবো। এখন এ যে শেয়ার গুলো কিনছে, প্রাথমিক অবস্থায় একবারে কিনছে, এখান থেকে এই কোম্পানির কাছ থেকে কিছু কমিশন পেয়েছে, এবং আপনি যেখান থেকে কিনবেন এখান থেকেও কমিশন পাবে মিডলম্যান হিসেবে। আচ্ছা, এখন এই কোম্পানি প্রাথমিকভাবে যে এখানে শেয়ারটা দিবে, এটাকে বলে IPO, ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে প্রাথমিক অবস্থায় শেয়ার গুলো সে ইস্যু করছে এবং সে কিন্তু টাকা পেয়েছে। এখন শেয়ার মার্কেট প্রধানত দুই ধরনের, একটা হলো প্রাইমারি মার্কেট আর একটা হলো সেকেন্ডারি মার্কেট। তো আমরা কি করি, আমরা সব সময় শেয়ার কেনা বেচা করি কিন্তু সেকেন্ডারি মার্কেটে, অর্থাৎ এখানে। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করলাম। মনে করেন কোম্পানি এখানে শেয়ার গুলো বিক্রি করছে, এবং কয়টা শেয়ার বিক্রি করছে, মনে করেন 50টা। তার তো 50টা বেশি শেয়ার নেই, এখন তার বিনিময়ে সে কিন্তু টাকা পেয়েছে। এখন এটা হলো প্রাইমারি মার্কেট। এখন সেকেন্ডারি মার্কেটে কি হয়, আপনি যদি শেয়ার গুলো কিনতে চান, এখানে তো আর শেয়ার নেই, তার 50টা শেয়ার সে অলরেডি বিক্রি করছে, তাহলে আপনি এই যে শেয়ার এক্সচেঞ্জ, এখান থেকে আপনি মূলত শেয়ার গুলো কিনতে পারবেন। কার কাছ থেকে? শেয়ার হোল্ডারের কাছ থেকে। মনে করেন আমি একটা শেয়ার কিনে রাখছি, 50টার ভিতরে একটা শেয়ার কিনে রাখছি, এখন আমি যদি চাই তাহলে ওই শেয়ারটা আমি আপনার কাছে বিক্রি করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে কি দাঁড়ালো, এখানে মূলত এই সেকেন্ডারি মার্কেটে শেয়ার হোল্ডারের ভিতরে শেয়ার গুলো কেনা বেচা হয়। আচ্ছা, এখন মনে করেন আপনি একটা শেয়ার কিনছেন, এই যে প্রজেক্ট লঞ্চ করছে, এখান থেকে যদি লাভ হয় তাহলে আপনি একটা লাভের অংশ পাবেন, যদি লস হয় তাহলে আপনার লস হবে। এখন এর ভিতরে আরো অনেক ধরনের ভাগ আছে। এখানে মনে করেন ইন্ডেক্স আছে, মনে করেন DSE, ঢাকা শেয়ার বাজার, এখানে ইন্ডেক্স আছে DSEX। তারপরে মনে করেন আরো আছে DS30, তারপরে CDSE,
এইভাবে করে। আবার মনে করেন চট্টগ্রামে আপনার সিএসই 50, তারপরে সিএসই 30, এভাবে করে। আচ্ছা, এখন আপনি যদি একটা শেয়ার কেনেন, প্রথমে এখানে আসবেন। এখানে এসে এখানে তো বিভিন্ন কোম্পানির শেয়ার থাকে, আপনি কোন শেয়ার কিরকম কিরকম প্রাইস এগুলো তো যদি খুঁজেন অনেকটা সময় লাগবে। এজন্য আপনি সরাসরি ইন্ডেক্সে চলে আসবেন। আসার পরে এখানে আলাদা আলাদা ভাবে আপনি দেখতে পারবেন। এই মনে করেন DS30, এখানে মনে করেন 10টা কোম্পানির শেয়ার আছে। এইভাবে করে দেখে আপনি মূলত এই এক্সচেঞ্জ থেকে বাই সেল করতে পারবেন বা কেনা বেচা করতে পারবেন নিজেদের মতো। তো আশা করি বুঝতে পারছেন। এর ভিতরেও আরো বিভিন্ন ধরনের ভাগ আছে। এদের নিজস্ব মার্কেট থাকে, ওটিসি মার্কেট, তারপরে কুডিটি মার্কেট থাকে, তারপরে মনে করেন ডেরিভেটিভস মার্কেট থাকে। তো জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিলাম। আচ্ছা, তারপরে আসেন কমোডিটি অ্যাসেট। এটা সম্পর্কে আমরা বেসিক ধারণা নিব। আচ্ছা দেখুন, হোয়াট ইজ কমোডিটি? কমোডিটি মানে হলো এমন পণ্য যা মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে এবং যার ভ্যালু আছে, যেগুলো আন্তর্জাতিক ভাবে বেচা কিনা হয়। যেরকম আমি যদি উদাহরণ দেই, মনে করেন গোল্ড, সিলভার, তারপরে মনে করেন অয়েল, তারপরে মনে করেন কফি, রাইস ইত্যাদি ইত্যাদি। এখানে হাজারো ধরনের অ্যাসেট রয়েছে। মনে করেন আপনি 1 ব্যারেল অয়েল কিনলেন কত টাকায়? মনে করেন $70। এখন 2 দিন পর এই যে 1 ব্যারেল অয়েল, এটার দাম দাঁড়ালো $85। তাহলে আপনি কিনছিলেন $70, তাহলে 2 দিনে আপনার লাভ হলো কত? $15। এই যে সম্পদটা, এটা মূলত এই কমোডিটি, এই অ্যাসেটের ভিতরে পড়ে। এরকম যে কত অ্যাসেট রয়েছে এবং এই কমোডিটির ভিতরে যে কত ধরনের ট্রেডিং রয়েছে, এগুলো কিন্তু আপনিও জানেন না, আমিও কিন্তু জানি। এখন দেখুন, এই যে কমোডিটি অ্যাসেট, এটাকে আবার প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটু ওয়েট করেন। এই যে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো হার্ড কমোডিটিস আর একটা হলো সফট কমোডিটিস। এখন এই যে হার্ড কমোডিটিস, এর ভিতরে কি কি পড়ে? এর ভিতরে ওইগুলোই পড়ে যেগুলো প্রাকৃতিক খনিজ সম্পদ থেকে আসে, যেরকম গোল্ড, সিলভার, অয়েল, গ্যাস ইত্যাদি ইত্যাদি। এখন সফট, এগুলোর ভিতরে কি পড়ে? যেগুলো মনে করেন কৃষি এবং প্রাণীজ সম্পদ থেকে আসে, যেরকম সুগার, কফি ইত্যাদি ইত্যাদি। এখন এর ভিতরেও আরো বিভিন্ন ধরনের ভাগ আছে। এই যে হার্ড এবং সফট, এর ভিতরেও আবার ভাগ আছে। তো যাই হোক, আশা করি বেসিক বিষয়গুলো আপনি বুঝতে পারছেন যে কমোডিটি অ্যাসেট আসলে কি। এর ভিতরে হাজারো ধরনের অ্যাসেট রয়েছে এবং এখানেও বিভিন্ন ধরনের ট্রেডিং করা যায়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন যে ওয়ার্ল্ড ওয়াইড মেজর ট্রেডিং অ্যাসেট গুলো কি কি। চারটা এবং চারটার বেসিক ধারণা দিলাম। আসেন পরের স্টেপে যাই। ট্রেডিং, এই ট্রেডিং কেও বিভিন্ন ভাবে ভাগ করা যায়। তো এখানে দেখেন আমি 4টা ভাগে ভাগ করেছি: স্পট, ফিউচার, বাইনারি, ইনভেস্টমেন্ট। এর আগে আমরা এতক্ষণ কি শিখেছি? মেজর ট্রেডিং অ্যাসেট বা সম্পদ। এখন মূলত আমরা ট্রেডিং কত প্রকার কি কি এই দিকে আসছে। আচ্ছা দেখুন, স্পট ট্রেড, মনে করেন একটা অ্যাসেট, এটার দাম কম, লং টাইমের জন্য আপনি কিনলেন। এখন এই সম্পদটা কিন্তু আপনার কাছেই আছে। আপনি যদি একটা কেনেন তাহলে একটাই থাকবে, 2টা কিনলে 2টাই থাকবে, শুধু এর দাম প্রতিনিয়ত বাড়বে কমবে। এখন এই যে স্পট ট্রেডিং, এটা কিন্তু আপনি এখানেও করতে পারবেন, এখানেও করতে পারবেন, এখানেও করতে পারবেন, মনে করেন এখানেও করতে পারবেন। একটা সম্পদ আপনি মনে করেন লং টার্মের জন্য কিনে হোল্ড করে রাখছেন, মানে আপনি সম্পদটা হাতে পাবেন। আচ্ছা, তারপরে আসেন ফিউচার ট্রেডিং। এখানে আপনি সম্পদটা সরাসরি হাতে পাবেন না। মনে করেন এখান থেকে যে অ্যাসেট আপনি কিনবেন, ওইটার স্যাম্পল হিসেবে এখানে কিছু আপনাকে শো করাবে, অর্থাৎ এই বাজারে। এখন আপনাকে প্রেডিক্ট করতে হবে যে, মানে ফিউচার, ভবিষ্যৎ, যে ভবিষ্যতে এই সম্পদের দাম বাড়বে নাকি কমবে। যদি মনে করেন বাড়ে এবং আপনার প্রেডিক্ট যদি ঠিক থাকে, তাহলে আপনার যত উপরে যাবে তত প্রফিট হবে, এবং আপনার প্রেডিক্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার লস হবে। মানে একটা অ্যাসেটের মূল্য ভবিষ্যতে কি বাড়বে নাকি কমবে, এটার অগ্রিম প্রেডিক্ট করা। এখন এই ফিউচার ট্রেডিং এর ভিতরে আবার লেভারেজ নেওয়া যায়, মানে এই যে মার্কেট, এই মার্কেট থেকে আপনি চাইলে লোন নিতে পারবেন। তো জাস্ট আমি বেসিক ধারণাটা দিচ্ছি। এবং এই যে ফিউচার ট্রেডিং, এটা মূলত প্রাইজের উপরে করা হয় এবং এখানে আপনি স্টপ লস, টেক প্রফিট রাখতে পারবেন। অর্থাৎ একটু ওয়েট করেন, এই মনে করেন একটা অ্যাসেটের হিস্টোরি, এই সাইডে মনে করেন প্রাইস থাকবে, এখানে 1 টাকা, এখানে 5 টাকা, এখানে 10 টাকা, 15 টাকা, আর এখানে কিন্তু টাইম থাকবে। এখান থেকে আপনি মূলত হিস্টোরি গুলো দেখতে পারবেন, গতকালকে সর্বনিম্ন প্রাইস কত ছিল, সর্বোচ্চ প্রাইস কত ছিল, সবকিছু দেখতে পারবেন। এখন এই যে দেখুন,
এখানে বর্তমানে কারেন্ট প্রাইস আছে কয় টাকায়, মনে করেন 60 টাকায়। এখন আপনাকে প্রেডিক্ট করতে হবে যে পরবর্তীতে 60 টাকা থেকে কি 10 টাকায় যাবে নাকি 60 টাকা থেকে 5 টাকায় আসবে। তাহলে এখান থেকে আপনি মনে করেন টেকনিক্যাল অ্যানালাইসিস করে বুঝলেন যে না, এই যে অ্যাসেট বা সম্পদ এটার দাম বাড়তে পারে, তাহলে কি করলেন, এখান থেকে একটা এন্ট্রি নিলেন আপের জন্য যে এটার দাম বাড়বে। এখন আপনি দেখলেন যে আপনার প্রেডিক্ট ঠিক হয় না, মার্কেট এ পর্যন্ত 60 টাকা যে দাম সেখান থেকে 8 টাকা পর্যন্ত গিয়ে আবারও নিচে আসছে, তখন এখান থেকে আপনি এক্সিট করতে পারবেন অথবা আপনার পজিশনটা ক্লোজ করতে পারবেন। আবার আপনি দেখলেন যে মার্কেট উপরের দিকেই যাচ্ছে, এখন যত উপরের দিকে যাবে আপনার কিন্তু আস্তে আস্তে তত প্রফিট হতে থাকবে। এখানে আপনি যদি কোনো একটা অ্যাসেট 10 টাকা দিয়ে কিনেন এবং সেটার প্রাইস মনে করেন 10 টাকা থেকে 1000 টাকা হয়ে গেল, তাহলে এখানে যত উপরে উঠবে তত আপনার প্রফিট হবে। এখন আপনার মনে হলো যে না, 20 টাকা পর্যন্ত যাবার পর আবারও মার্কেট নিচে আসবে, তাহলে আপনি চাইলে আগে থেকে এখানে টেক প্রফিট এটা সিলেক্ট করতে পারেন। যখন আপনার এই প্রাইসে হিট করবে তখন আপনার পজিশনটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিং মূলত ফিউচার ট্রেডিং এর একটা সিমিলার, মনে করেন এটার একটা শর্ট ভার্সন। এখানেও অনেক সুবিধা অসুবিধা রয়েছে, এখানেও অনেক সুবিধা অসুবিধা রয়েছে। তবে বাইনারি ট্রেডিংটা হয় মূলত টাইম ফ্রেমের উপর ভিত্তি করে। এখানে যে একটা অ্যাসেটের আপনি প্রাইস দেখেন আর এখানে আপনার টাইমের উপর প্রেডিক্ট করতে হবে। মনে করেন একটা অ্যাসেটের এই যে চার্ট, এটা আপনি এরকম দেখলেন। এখন কোন অ্যাসেটের দাম তো আর এরকম বাড়ে না বা এরকম ডাউন হয় না। এটা যদি বাড়ে তাহলে একটু উপরে যায়, আবারও ডাউনে আসে, আবার উপরে যায়, আবারও ডাউনে আসে, এভাবে করে চলে। এখন মনে করেন এখানে আছে বর্তমানে কারেন্ট প্রাইস। এখন এখান থেকে আপনি 1 মিনিট থেকে শুরু করে মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ এর ভিতরে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে। সাপোজ আমি যদি বলি, এখান থেকে আপনি একটা এন্ট্রি নিলেন কয় মিনিটের জন্য, ধরেন 5 মিনিটের জন্য। এখন 5 মিনিট পর আপনার এন্ট্রি যে পজিশন আছে এর থেকে যদি উপরে থাকে এই অ্যাসেটের প্রাইস, তাহলে আপনার প্রফিট হবে, আর যদি নিচে থাকে তাহলে আপনার লস হবে। এখানেও বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা রয়েছে। এখানে সেফটি মার্জিন ইউজ করে যদি ট্রেডিং করা যায় তাহলে দেখা যায় অনেক সময় প্রেডিকশন ভুল হলেও প্রফিট পাওয়া যায়। আচ্ছা, মনে করেন এখান থেকে আপনি একটা এন্ট্রি নিবেন যে মার্কেট ডাউনে যাবে, কিন্তু দেখেন এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কিন্তু এখানে ধরেন। এখন আপনি যদি এখান থেকে এন্ট্রি না নিয়ে এই যে সেফটি মার্জিন দেখেন, এখান থেকে আপনি যদি ডাউনের জন্য এন্ট্রি নেন তাহলে মার্কেট উপরে গেলেও এই যে আপনার এন্ট্রি পয়েন্টের নিচে যদি ক্লোজিং দেয় তারপরেও কিন্তু আপনাকে প্রফিট দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি বাইনারি ট্রেডিংটা বুঝতে পারছেন। এখানে দেখেন ইনভেস্টমেন্ট, তো এইটা আর এবং এই স্পট ট্রেড দুটোটা প্রায় সেম। তো আশা করি বুঝতে পারছেন যে মেজর ট্রেডিং কত প্রকার এবং কি কি। এখন এই যে ট্রেডিং গুলো, এই ট্রেডিং গুলো কিন্তু মেজর যে অ্যাসেট গুলো দেখিয়েছি সেগুলোতে পাবেন। এই স্পট, ফিউচার, এই যে বাইনারি বা শর্ট টাইমের জন্য যে ট্রেড গুলো, এগুলো পাবেন। এখন এখানে একটু ফলো করেন, টাইম ফ্রেমের উপর ভিত্তি করে ট্রেডিং প্রধানত 2 প্রকার, একটা হলো লং টার্ম, একটা হলো শর্ট টার্ম। এখন লং টার্ম ট্রেড কোনগুলো? যে ট্রেড গুলো মিনিমাম 1 বছর থেকে কয়েক বছর পর্যন্ত হোল্ড করা হয় তাদেরকে মূলত লং টার্ম ট্রেডিং বলে। এখন শর্ট টার্ম ট্রেডিং এটা আবার কয়েক প্রকারের হয়ে থাকে, তো এখানে আমি 4 প্রকার দিয়েছি, আরো আছে সেগুলো মাইনর। এখানে দেখুন স্কাল্পিং ট্রেডিং, যে ট্রেডিং গুলো কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের ভিতর হয়ে থাকে সেগুলোকে স্কাল্পিং ট্রেডিং বলে। যেরকম কিছুক্ষণ আগে বাইনারি ট্রেডিং এর কথা বলছি যে 5 সেকেন্ড থেকে 1 মিনিট 2 মিনিটের ভিতরের জন্য আপনি ট্রেড করতে পারবেন। এই ধরনের ট্রেডিং যারা করে তাদেরকে স্কাল্পিং ট্রেডার বলে। আচ্ছা, তারপরে আছে ইন্টারডে ট্রেডিং। এগুলো কিন্তু টাইম ফ্রেমের উপর ভিত্তি করে। ইন্টারডে ট্রেডিং হলো যে ট্রেড গুলো একদিনের ভিতরে করা হয়। মনে করেন আপনি সকালে একটা অ্যাসেট বাই করলেন, কিছুটা দাম বাড়ছে, বিকেলে আবার সেল দিচ্ছেন, রাতে কোনো পজিশন ওপেন থাকবে না। এই ধরনের ট্রেডিং কে ইন্টারডে ট্রেডিং বলে এবং এই ধরনের ট্রেডিং যারা করে তাদেরকে ডে ট্রেডার বলে। মনে করেন যারা 30 মিনিট বা 1 ঘন্টা বা 4 ঘন্টার চার্ট প্যাটার্ন দেখে ট্রেডিং করে। আচ্ছা, তারপরে আছে সুইং ট্রেডিং।
যে ট্রেডিং গুলো কয়েকদিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত করা হয় ওগুলোকে সুইং ট্রেডিং বলে বা সুইং ট্রেডিং এর আন্ডারে পড়ে, যেগুলোতে মার্কেটে তেমন একটা মনিটরিং করা লাগে না এবং যেগুলোতে ঝুঁকিও কিছুটা কম। মনে করেন আপনি এক একটা ট্রেডিং করবেন কয়েকদিন, হয়তো 3 দিন 4 দিন বা এক সপ্তাহ পর আপনি মনে করেন সেল দিয়ে দিবেন, আবার মনে করেন বাই করবেন। আচ্ছা, তারপরে আছে পজিশনাল ট্রেডিং বা পজিশন ট্রেডিং, যে ট্রেডিং গুলো কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস, মনে করেন 3 সপ্তাহ 4 সপ্তাহ বা 3 মাস বা 6 মাস বা তারও অধিক করা হয়, সেগুলোকে পজিশন ট্রেডিং বলে। এবং এই ধরনের ট্রেডিং যারা করে, যারা মনে করেন বিভিন্ন ধরনের বিজনেস করে বা চাকরি করে, তেমন একটা মার্কেটে সময় দিতে পারে না, তারা মূলত এই ধরনের ট্রেডিং গুলো করে থাকে। আচ্ছা, এছাড়াও বিভিন্ন ধরনের ট্রেডার রয়েছে, যেরকম ফান্ডামেন্টাল ট্রেডার, তারপরে আরো রয়েছে মনে করেন নয়েজ ট্রেডার। নয়েজ ট্রেডার কারা? যারা মূলত বিগিনার, না বুঝে বিভিন্ন জায়গা থেকে ট্রেড করে। তারপরে আরো আছে মনে করেন মোমেন্টাম ট্রেডার, যারা মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স তেমন একটা ফোকাস দেয় না, যে কোনো একটা মোমেন্টাম ধরে ট্রেড করে। তারপরে মনে করেন প্রাইস অ্যাকশন ট্রেডার, যারা মূলত রান ফিগার, সাপোর্ট, রেজিস্ট্যান্স সবকিছু অ্যানালাইসিস করে ট্রেড করে। এরকম আরো অসংখ্য ট্রেডার আছে, যেরকম মনে করেন অ্যালগোরিদম বা বট ট্রেডার, তারপরে সোশ্যাল মিডিয়া ট্রেডার। তবে এই ধরনের ট্রেডার গুলো সবচেয়ে খারাপ, যারা মূলত অন্যের উপর ডিপেন্ডেন্ট, নিজের কোনো নলেজ নেই। যে কোনো একটা বট যে সিগন্যাল দিবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সে সিগন্যাল নিয়ে ট্রেড করে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন যে আসলে ট্রেডিং কি এবং ট্রেডিং কত প্রকার ও কি কি। জাস্ট বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরেও আরো অনেক কিছু আছে, যেরকম মনে করেন সেন্টিমেন্ট ট্রেডার, যারা মূলত মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করে। তো মেজর মেজর যেগুলো, ওইগুলো সম্পর্কেই আপনাদেরকে ধারণাটা দিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।